তাহলে তোদের পরের দিনের পর আজকে আবার শুরু করছি। তোদের আগের দিন আমি অ্যাটমিক স্ট্রাকচারের রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে ছিলাম। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা পড়ানো হয়েছে, তার ত্রুটি দুটো বলেছিলাম, তার একটা বুঝিয়েছিলাম, যেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের সায়েন্টিস্টরা যে ত্রুটিটা ধরেছিল যে একটা চার্জ পার্টিকেলকে কেন্দ্র করে যদি আরেকটা চার্জ পার্টিকেল এরকম ঘুরতে থাকে তাহলে কী করবে, আকর্ষণ করবে। কেন্দ্রে যে প্লাস চার্জটা আছে নিউক্লিয়াসটা, সেটা মাইনাস ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে কী হবে, তাহলে ইলেকট্রনটা আস্তে আস্তে নিজের শক্তি হারাবে এবং তার রেডিয়াসটা ব্যাসার্ধতা কমাতে কমাতে জিরো হয়ে যাবে, অর্থাৎ নিউক্লিয়াসে এসে হিট করবে এবং পরমাণুর গঠনটা, অ্যাটমিক স্ট্রাকচারটা নষ্ট হবে। আর দ্বিতীয়টা স্পেকট্রামের কথা বলেছিলাম, যে হাইড্রোজেন বর্ণালীটাকে স্টাডি করে দেখা গেল যে হাইড্রোজেন বর্ণালীর কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত অ্যাকর্ডিং টু রাদারফোর্ডস কনসেপ্ট। রাদারফোর্ডের ধারণা অনুসারে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত, কিন্তু হাইড্রোজেনের দেখা যাচ্ছে যে লাইন স্পেকট্রাম অর্থাৎ রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে। এটা একটা ত্রুটি। এই ত্রুটিটা সম্পর্কে ব্যাখ্যা আজকে দেব। তার আগে কয়েকটা কথা বলে নেওয়ার আছে, সেগুলোকে বলে নিই। তোরা বারবার মেসেজ করছিস, সেগুলোকে উত্তর দেওয়া জরুরি মনে হচ্ছে, একটু বলে দিই। সেটা হচ্ছে যে এরপর থেকে এপ্রিল মাসে যে দুটো ক্লাস দিয়েছিলাম তোদের ওয়েবসাইটটাকে বোঝানোর জন্য, এবং তোরা চারদিকটা ওয়েবসাইটটা ঘুরে 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 দেখে নিস যে কোথায় কী পাওয়া যাচ্ছে ইত্যাদি। দেখবি একটা নোটস দিয়েছি অ্যাটমিক স্ট্রাকচারে, সেটা সবাই লিখে নিবি। ইন্টারনেটকে ভরসা নেই, কখন যে ইন্টারনেট চলে যাবে, কখন ইন্টারনেট বসে যাবে আমরা কেউই জানি না। তাহলে ওই নোটগুলোকে যারা যারা নোট দেবো সেই নোটগুলো কিন্তু, এবং যে বোর্ডওয়ার্কগুলো কিন্তু লিখে নিবি খাতায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেক দিন ক্লাসটাকে ঠিক করতে হবে। এরপরে আমরা এই সপ্তাহ থেকে যেটা করব, মে মাসের প্রথম সপ্তাহ থেকে দুটো ক্লাস হবে সপ্তাহে। একটা হচ্ছে মঙ্গল টুইসডে, আর একটা হচ্ছে শুক্রবার বা ফ্রাইডে। এবারে স্যার কটার থেকে ক্লাস, এই কথাটা বলা ঠিক নয়। কেন ঠিক নয় একটু বলে দিই। দেখ, অনলাইন ক্লাস আমি করছি না, অনলাইনের ব্যবস্থা আছে, আমি করতে পারতাম, কিন্তু কেন করছি না তার একটা কারণ আছে। অনলাইন ক্লাস ধর আমি সকালবেলায় মঙ্গলবার 8টা থেকে ক্লাস করলাম, আর সেই সময় তোদের ওইখানে হয়তো নেটটি স্লো, তোর ক্লাসটা নষ্ট হলো। তাহলে আমার যতজন স্টুডেন্ট আছে তাদের যদি 50% নেট স্লো হয়ে যায়, তাদের সবাইকার ক্লাস গেল। আমার নেটটা স্লো হয়ে গেলে সবাইকার ক্লাস চলে যাবে। এবারে মেঘ করবে, বর্ষাকাল আসছে, কালবৈশাখী, ঝড় বৃষ্টি, তাহলে এইগুলোতে নেট চলেই যেতে পারে। কিন্তু ভিডিও ক্লাসের সুবিধাটা কী হচ্ছে, আমি ধর মঙ্গলবার একটা ভিডিও আপলোড করলাম, আমি চেষ্টা করব সোমবার রাত্রেবেলায় আপলোড করতে, মঙ্গলবার সকালবেলায় ঘুম থেকে উঠেই তোরা ভিডিওটা দেখতে পাবি। মঙ্গলবার আমি আপলোড করলাম, এই ভিডিওটা বৃহস্পতিবার পর্যন্ত রয়ে গেল, যতক্ষণ না আমি আবার সেকেন্ড ক্লাসে শুক্রবারের ভিডিওটা আপলোড করি। তাহলে তোরা মঙ্গল থেকে শুক্র পর্যন্ত, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন টাইম পাচ্ছিস। এই 3 দিন টাইমের মধ্যে তুই যে কোনোভাবে তুই ভিডিওটাকে যতবার খুশি দেখতে পাচ্ছিস, এবং নেটটা তো একটা টাইমে স্লো হতে পারে, 3 দিনের মধ্যে কোনো সময় ফার্স্ট হবে, সেখানে তুই তখন দেখতে পাবি। এই অ্যাডভান্টেজগুলো ভিডিও ক্লাসের আছে। তাছাড়া আমার ওয়েবসাইটটা এমনভাবে ডিজাইন করা, কমেন্ট করতে পারছিস তোরা, আমি রিপ্লাই করতে পারছি, মেসেঞ্জার আছে, আমি ফটো কমেন্টের ব্যবস্থা নিয়ে চলে আসছি। ফটো কমেন্টের সুবিধাটা হচ্ছে কি, এবার ধরো অঙ্ক করাবো, গ্রাফ আঁকাবো, সেগুলো হয়তো তোরা যেগুলো কিছু বুঝতে পারলি না বা আমাকে প্রশ্ন করবি, টাইপ করে তো আর মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে টাইপ করে একটা গ্রাফ তোরা আঁকতে পারবি না, খুব ঝামেলার ব্যাপার। তো তাহলে এবার খাতায় আঁকলি, ছবি তুললি, মোবাইলে পোস্ট করে দিলি, আমি বুঝে গেলাম। এই সুবিধাটা কিন্তু আনছি আমি আমাদের ওয়েবসাইটে। এমসিকিউ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, কোশ্চেন দেওয়ার ব্যবস্থা আছে, নোট দেওয়ার ব্যবস্থা আছে, তাহলে আমাদের সবটাই হয়ে গেল। তাই অনলাইন ক্লাসটাকে না করে আমি ভিডিও ক্লাসটা করছি, বোঝা গেল। আর আমাদের ক্লাস প্রতি মঙ্গল আর শুক্রবার, টাইম ভ্যাক্টর নয়, তোর টাইমটাই টাইম। তুই মঙ্গল থেকে শুক্রবারের মধ্যে বারবার 20 বার, 50 বার, 100 বার তুই ক্লাসটা করতে পারিস, দেখতে পারিস, তুই প্রশ্ন করতে পারিস আমাকে 3 দিনের মধ্যে যে কোনো সময়। আবার শুক্রবার ভিডিওটা করলো, তখন মঙ্গলবারের ভিডিওটা চলে যাবে, কিন্তু যে আলোচনাটা হলো সেটা কিন্তু রয়ে যাচ্ছে, এবং তার ডেসক্রিপশনটা রয়ে যাচ্ছে। এবং দেখবি যে আলোচনাটা তুই দেখতে পাবি, ভিডিওটার উপরে ডিটেলস বলে জায়গাটায় টিপে দিবি, ওখানে ক্লিক করলেই পুরো আলোচনাটা আমাদের রয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা গেল একটা কথা। আরেকটা যেটা কথা হচ্ছে কি, যে ইন্টারনেটকে কিন্তু বিশ্বাস নেই। আমি সেই জন্য আমার ওয়েবসাইটের আরেকটা বিকল্প ভাবছি করে রাখবো, তোদেরকে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো সেই কথাটা। সেটা হচ্ছে যে একটা আমি ফেসবুকের গ্রুপ করবো, ক্লাস 11-এর জন্য একটা ফেসবুক গ্রুপ।
যদি কোনো দিনও আমার ওয়েবসাইটে প্রবলেম থাকে সেদিন আমি ফেসবুকে আমি গ্রুপে করতে পারি ভিডিও ক্লাস, সেদিন অনলাইন ক্লাস করতে পারি। এবং ফেসবুকের অনলাইন ক্লাসটা সুবিধা হচ্ছে কি, ওই ভিডিওটা রয়ে যায়, ওটা ভিডিও ক্লাসের মতনই হয়ে গেল। তাহলে যাদের ফেসবুক আছে তাদের ভালোই, যাদের বাবা মা দাদা দিদি আছে আমাকে তোরা, আমি একটা আগে গ্রুপটা এখনও খুলিনি, এখন রিকোয়েস্ট পাঠানোর কোনো দরকার নেই, আমি আগে গ্রুপটায় খুলি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোদের বলে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা ধরে তোরা রিকোয়েস্ট পাঠাবি, এটাও ইনফরমেশান দেওয়া রয়েছে। এরপরে আগের দিনের আলোচনার থেকে অনেক কমেন্ট পেয়েছি, তাদের মধ্যে আমি প্রতিটা আলোচনাতে যদি বিশেষ কমেন্টগুলোকে একটু আলোচনা করে দেবো, এটা আমি প্ল্যান করেছি। আজকের থেকে শুরু করছি। আমি 3 জনের বেশ ভালো কমেন্ট পেয়েছি, প্রশ্ন পেয়েছি। তার মধ্যে হচ্ছে ধর সৌমজিৎ একটা প্রশ্ন করেছিল যে স্যার ওই জেডএনএসের স্ক্রিনটা কেন ব্যবহার করা হয়, ব্যাপারটাকে দেয়। ওই যে আমি যে ছবিটা এঁকেছিলাম এগুলো একটু বোঝার আছে। সেটা হচ্ছে এই যে ধর নিউক্লিয়াস আর এরকম করে একটা অ্যাটম, একটা পরমাণু, আলফা কণাগুলো এরকম করে যাচ্ছে, আলফা কণাগুলো এটা পাস করে বেরিয়ে গেল, এটা পাস করে ধর বেরিয়ে গেল, আর এটা ধর ডেভিয়েট করলো। এই আলফা কণাগুলো অদৃশ্য, ইনভিজিবল। তো তুই এইটা আমি তোদের বোঝানোর জন্য এরকম করে অ্যারো ফ্যারো দিয়ে দেখিয়েছি। বাস্তবে যদি আলফা কণাগুলো যাচ্ছে তীর চিহ্নের মতন, এরকম দেখতে পাবি না। তাহলে দেখবি কী করে, একটা তেজস্ক্রিয় একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টকে রাখলি, সেখান থেকে আলফা কণা অটোমেটিক্যালি বেরোবে। ওই ডিসইন্টিগ্রেশনের ভাঙনটাকে কেউ আটকাতে পারে না। তোরা ফিজিক্সে পড়বি, আমিও জয়েন্টের জন্য 12 পড়াবো রেডিওঅ্যাক্টিভিটি, জয়েন্ট ইন্টারেস্ট আছে কেমিস্ট্রিতে, উচ্চ মাধ্যমিক সিলেবাসটাতে নেই কিন্তু জয়েন্ট ইন্টারেস্ট আছে, আমি পড়াবো যে ওই আলফা কণাগুলো অদৃশ্য, ইনভিজিবল, কিন্তু বেরোচ্ছে। তাহলে এই যে বেরোচ্ছে আলফা কণা বিটা কণা এসব যে কণাগুলো বেরোচ্ছে, তুই টের পাবি কী করে? এখানে একটা জেডএনএসের স্ক্রিন রেখে দেওয়া হবে। এটা ধর এই স্ক্রিনটা হচ্ছে জেডএনএস, জিঙ্ক সালফাইডের স্ক্রিন। এবারে এইখানে একটা স্পট হলো, আলফা কণা জেডএনএসে যদি যেই টাচ হবে ওইখানে একটা স্ট্যাম্প পড়ে যাবে, ছাপ পড়ে যাবে। এখানে একটা স্পট পড়লো, এখানে একটা স্পট পড়লো, অর্থাৎ দেখা গেল কি এইরকম এই যে এতটা জায়গা জুড়ে পাঠানো ছিল, এতটা খুব ঘেঁষাঘেঁষি স্পট আসছে, আর 2-1টা স্পট এই দূরে ধর আসছে, আর এই দূরে আসছে। তার মানে খুব কম ডিফ্লেক্ট করছে, আর বেশিরভাগই পাস করে যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে এই মধ্যে জায়গাটাতে কোনো স্পট নেই, এইখানটাতে স্পট আছে, এখানটাতে স্পট আছে, এই গ্যাপটাতে ধর স্পট নেই। তারপরে এখান থেকে নিশ্চয়ই বাউন্স ব্যাক করেছে, এখান থেকে বুঝতে পারা যাচ্ছে মধ্যেটা মিসিং যেহেতু। তাহলে এই জন্য জেডএনএসের পর্দাটাকে ব্যবহার করা হয়। এই ছিল সৌমজিতের প্রশ্ন। এরপর আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন আমি পেয়েছি তানিয়ার কাছ থেকে। তানিয়া একটা প্রশ্ন করেছিল যে স্যার আলফা কণাটা যে আপনি পাঠালেন, এবং আলফা কণাটা নিউক্লিয়াসটা যেহেতু পজিটিভ চার্জ, ওটাকে ডিফ্লেক্ট করলো, বেরিয়ে চলে গেল, ভালো কথা। এখন বিটা কণাতেও পাঠাতে পারতাম, বিটা কণাতে ইলেকট্রনকে ডিফ্লেক্ট করতো, ইলেকট্রনের দ্বারা আঘাত ফিরে আসতো। এখানে দেখ মজাটা, দেখ এই জায়গাটাতে একটু বলার আছে। আমি একটু উত্তর ছোট করে দিয়েছি, কিন্তু আমি ভেবেইছিলাম যে তোদেরকে ভিডিওতেই উত্তরটা দেবো, সবাই যাতে শুনতে পারে। অ্যাকচুয়ালি একটা যখন তেজস্ক্রিয় পদার্থকে রাখা হচ্ছে তখন শুধু আলফা বেরোয় না, আলফা বিটা গামা সব বেরোয়। তো বিটাও কিন্তু বেরিয়েছিল। বিটাও হচ্ছে এক ধরনের, পরে বলবো, এই চ্যাপ্টারেই বলবো তোদের, যে বিটা হচ্ছে এক ধরনের ইলেকট্রনের স্রোত। তাহলে ইলেকট্রনের সমান তার মাস, ভর। তাহলে ইলেকট্রনকে ও ধাক্কা, একটা সমান জিনিসকে ধাক্কা মেরে ফিরে আসবে না, ধাক্কাটা গুজর হতে পারে। এবং যেহেতু ভরবেগ, মোমেন্টামটা অনেক বেশি ইলেকট্রনের থেকে বিটা কণার, কারণ অনেক স্পিডে বেরোচ্ছে, দ্রুতগামী বিটা কণা, তাহলে সেখানে এমন কিছুই বাধা সৃষ্টি করতে পারবে না ইলেকট্রন। এবং সবথেকে বড় কথা, বিটা কণার একটা স্রোত, অনেকগুলো বিটা কণা একসঙ্গে যাচ্ছে, কিন্তু ইলেকট্রনগুলো অরবিটের মধ্যে ফাঁকা আছে। তাহলে একটা ইলেকট্রন, একটা ঝাঁক বিটা কণাকে আটকাতে পারবে না কখনোই। এবং তাহলে বিটা কণাটা ফ্যাক্টর নয়, এবং বিটা কণাটা নিউক্লিয়াস দ্বারা বিটা কণাটাও আকর্ষিত হতে পারে, কিন্তু যেহেতু বিটা কণাটা খুব স্পিডে, তাই কিছুটা নিউক্লিয়াসে অ্যাটাক করেও, কিন্তু বিটা কণার রিফ্লেকশন কিন্তু জেডএনএসে পাস না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। আলফা কণাটা পাস। আলফা কণাটা কেন ভাই? আলফা কণাটা নিচে ভারী, হিলিয়াম 2+, অর্থাৎ 2 নিউট্রন 2 প্রোটন আছে, ওর মাস নাম্বার 4। তাহলে ভারী যেহেতু, আর ইলেকট্রনের মাস নাম্বার নেগলেক্ট করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে, প্রায় 0 ধরা হয়েছে। তাহলে বিটা কণারও 0, তাহলে বিটা কণার ভর নেই। তাহলে বিটা কণা কাউকে আঘাত করলো কি না করলো, এটা বিরাট কিছু ফ্যাক্টর নয়। এটাও তেজস্ক্রিয়দেরকে আমি যখন 12 পড়াবো রেডিওঅ্যাক্টিভিটি তখন বোঝাবো।
এটাও বলবো আরেকবার। তাহলে বিটা কণাটা তাহলে আমাদের বিরাট কিছু প্রভাব বিস্তার করতে পারছে না এমনটা মনে করার কোনো কারণ নেই। শুধু আলফাকেই পাঠানো হচ্ছে, আলফা বিটা গামা সব কিন্তু যাচ্ছে। যদি তুই একটা তেজস্ক্রিয় মৌল নিস তার থেকে আলফা বিটা গামা সবই বেরোয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভালো প্রশ্ন পেয়েছি সিঞ্চনের কাছ থেকে। সিঞ্চন একটা প্রশ্ন করেছিল যে স্যার এই প্রোটনটা কিছু পরিমাণ আলফা কণাকে বিচ্যুত করছে গতিপথ থেকে, ডিফ্লেক্ট করে যাচ্ছে। তাহলে এই প্রোটনটা কতটা, প্রোটনের বিকর্ষণের এই ক্ষেত্রটা যে রিপেল করছে তার ক্ষেত্রটা, তার এরিয়াটা কতটা এরিয়া জুড়ে, কতটা ভলিউম জুড়ে সে ডিফ্লেক্টটা করবে, বিচ্যুত করবে, বিকর্ষণ করবে, রিপেল করবে। দেখ, এটা একটা ফিজিক্সের ইলেকট্রিসিটির প্রশ্ন। এখানে আমি তোদেরকে বলবো, ছোট্ট করে বলবো, তো আমাদের বিরাট কিছু কাজে লাগবে না, আমি তো আলোচনার সুবিধের জন্য একটু বলে রাখছি। ওই যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটার যদি ফিজিক্সের নিয়ম অনুসারে তার যদি ফর্মুলা লিখিস, সেটা সমান হয় তার বলটা হয় কি জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। অর্থাৎ জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, ওই এলিমেন্টটা, মৌলটা, তার প্রোটনের সংখ্যা কত সেটা হচ্ছে জেড অ্যাটমিক নাম্বার অফ প্রোটনস, ইলেকট্রনের চার্জ, আর আরটা হচ্ছে রেডিয়াসটা, ব্যাসার্ধটা। তাহলে এটা হচ্ছে ওই যে যেটা সিঞ্চন জিজ্ঞেস করেছিলি, ওই ক্ষেত্রটার পরিমাণটা কত, আয়তনটা কত, এরিয়াটা কত, ক্ষেত্রফলটা কত, তার এটা একটা, তার যে সেই যে বলটা কাজ করে সেটা হচ্ছে অনেকটা এই ফর্মুলাটার সাহায্যে প্রকাশ করা হয়। এটা ফিজিক্সে ইলেকট্রিসিটিতে পড়বি, কেমিস্ট্রিতেও ছোটো করে বলবো আমি প্রপার টাইমে। এটা একটা মোটামুটি ফর্মুলা ধরে রাখতে পারিস। তাহলে গেল। এবারে আজকের আমি আলোচনায় চলে আসি। তো আজকের আলোচনাটা যেটা করবো বলেছিলাম যে স্পেকট্রামটা থেকে, স্পেকট্রামটা দেখ, এটা একটা ইন্টারেস্টিং জায়গা। স্পেকট্রাম অর্থাৎ রাদারফোর্ডের 2 নম্বর ত্রুটি, ড্রব্যাক নাম্বার 2। ড্রব্যাক নাম্বার 2তে আসার আগে আমি স্পেকট্রাম বা বর্ণালী তোদের বলি। বর্ণালী জিনিসটা কী? দেখ, বর্ণালী তোরা মাধ্যমিক লেভেলে পড়েছিস ফিজিক্যাল সায়েন্সে, যে একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি একটা সাদা আলোকে পাঠানো হয় তাহলে 7টা আলোতে ভেঙে যায় ভিবজিওর বা বেনিয়া সহকলা, এবং সেটাকে যদি, এটাকে বলা হয় স্ক্যাটারিং অফ লাইট বা বিচ্ছুরণ, সেটাকে যদি একটা স্ক্রিনের মধ্যে ফেলা হয় সেটা হচ্ছে একটা বর্ণালী। স্ক্রিনের মধ্যে ফেলার পর, যেমন রামধনু বা রেনবোটা হচ্ছে একটা ন্যাচারাল স্পেকট্রাম বা প্রাকৃতিক বর্ণালী, সেখানে স্ক্রিনের কাজ করছে আকাশটা। তো এই যে স্পেকট্রাম, এই স্পেকট্রামটার অরিজিনেশনটা একটু বুঝতে হবে। দেখ, স্পেকট্রাম কালেক্ট কী করে বোঝানো হয়, এই জন্য একটু মজার একটা উদাহরণ দিই সায়েন্সের। আচ্ছা, তোরা কি কখনো ভেবে দেখেছিস, এই যে মাঝে মাঝে পেপারে পড়িস, টিভিতে দেখিস, বা বিভিন্ন আলোচনাতে বিভিন্ন বিজ্ঞানীরা বলে, বিভিন্ন টিচাররা বলে যে এই সূর্যতে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আর হিলিয়াম আছে, এই যে শনি গ্রহের যে স্যাটার্নের যে বলয়টা, যে রিংটা থাকে, সেটা সালফার ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি। আচ্ছা, মঙ্গল বা মার্স গ্রহে বিশেষ বিশেষ গ্যাস যেমন মিথেন বা এই ধরনের গ্যাস কিছু পাওয়া যায়। আচ্ছা, এরপরে অমুক নক্ষত্রে 40 লাইট ইয়ার দূরে একটা এমন গ্রহ পাওয়া গেছে বা এমন একটা স্টার পাওয়া গেছে যেখানে কিন্তু H2O বা জল থাকতে পারে। এই যে ব্যাপারগুলো, এগুলো বোঝে কী করে বিজ্ঞানীরা? কেউ তো যাচ্ছে না, এমনকি কোনো স্পেসক্রাফটও, কোনো মহাকাশ যাওয়ানো তো যায়নি, সূর্যতেও যায়নি, আর স্যাটার্ন বা শনিতেও যায়নি, বা 40 আলোকবর্ষ দূরে 40 লাইট ইয়ার দূরের কোনো গ্রহতেও তো যায়নি। তাহলে বুঝছে কী করে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা বুঝছে কী করে যে ওখানে এই গ্যাসটা থাকতে পারে, এই মৌলটা থাকতে পারে, এই কম্পাউন্ডটা থাকতে পারে? বুঝে কী করে? এইটা বোঝে, এটাতে একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম হচ্ছে স্পেকট্রোফোটোমিটার, বা সংক্ষেপে বলা হয় স্পেকট্রোস্কোপ। আমি যন্ত্রটাকে লিখছি তোদের, স্পেকট্রোস্কোপ বা বর্ণালী বীক্ষণ যন্ত্র। বর্ণালী বীক্ষণ যন্ত্র, স্পেকট্রোস্কোপ বা স্পেকট্রোফোটোমিটারও অনেক সময়তে বলা হয়। এই যন্ত্রটার একটা সিম্পল ফর্ম হচ্ছে কি, এরকম খানিকটা টর্চের মতন দেখতে দেয়। এর মধ্যে দিয়ে, এখানে একটা স্টপ কক ফিট করে দিলাম, এর মধ্যে দিয়ে গ্যাস ভরার ব্যবস্থা আছে। এখানে আছে একটা কয়েল বলতে সেই হিটারের কয়েলের মতন গরম করা যায়। দুটো তার এখানে কানেক্ট করে তুই সুইচটাকে প্লাগে ঢুকিয়ে অন করলি, এটা গরম হবে। আর এইটা বন্ধ করা আছে,
এখানে একটা ফুটো আছে এদিকটাতে, যাতে ফটোগ্রাফিক প্লেট ঢোকার ব্যবস্থা আছে। ফটোগ্রাফিক প্লেট মানে কি, ওই এক্সরে প্লেট বা আগেকার ক্যামেরার যে রিলগুলো হতো ওই ধরনের ফটোগ্রাফিক প্লেট ঢোকানোর ব্যবস্থা আছে, যাতে ইমেজ পড়বে বা বর্ণালীটা তুই বর্ণালী পেতে পারিস। তো করলি কি, এখানে গ্যাস ঢুকিয়ে দিবি, গ্যাস ঢুকিয়ে কী করলি, স্টপকপটাকে খুলে গ্যাসটা ঢুকিয়ে স্টপকটা ভালো করে বন্ধ করে দিবি। এরপরে সুইচটাকে অন করলি, এই কয়েলগুলো গরম হয়ে যাবে, লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে। এবার তাহলে গ্যাসটা গরম হবে, গ্যাসটা যখনই গরম হলো, গ্যাসের মধ্যে মলিকিউলগুলো, অণুগুলো গরম হবে, তার মধ্যে পরমাণু বা অ্যাটমগুলো গরম হবে, তার মধ্যে ইলেকট্রনগুলো গরম হবে। তাহলে রাদারফোর্ডের যে 1 নম্বর ড্রব্যাকে বলছিলাম যে ইলেকট্রনগুলো এনার্জি যদি লস করে, শক্তি হারালে তাদের ব্যাসার্ধটা কমে গিয়ে নিউক্লিয়াসের কাছে চলে আসবে। এখন যদি গরম করিস তাহলে কী হবে, এনার্জিটা বেড়ে যাবে ইলেকট্রনের এবং নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে। এবারে দেখ, তুই যদি কিছুক্ষণ পর সুইচটাকে অফ করে, সুইচটাকে অফ করলে কি হবে, সুইচটাকে অফ করলে কী হবে, ইলেকট্রনগুলো ঠান্ডা হবে, গ্যাসটা ঠান্ডা হবে, পরমাণু ঠান্ডা হবে, অণু ঠান্ডা হবে, অ্যাটম মলিকুল সব ঠান্ডা হবে, ইলেকট্রনও ঠান্ডা হবে স্বাভাবিকভাবে। ইলেকট্রনটা ঠান্ডা হলে সে এনার্জিটাকে রেডিয়েট করবে। এখানে একটা ম্যাজিক হয়, এখানেও দেখ মানে নেচার কত বড় সায়েন্টিস্ট, আমাদের থেকে কত গুণ, কত হাজার লক্ষ কোটি গুণ আমাদের থেকে বেশি মেধাবী, বেশি ট্যালেন্টেড ভাব। দেখ এখানে কেমন মজাটা দেখ, ওই অ্যাটম, এই ইলেকট্রনের মধ্যে যখন আমরা এনার্জিটাকে দিচ্ছি, সেই এনার্জিটা কিন্তু হিট এনার্জি রূপে ঢুকছে, তাপ শক্তি রূপে ঢুকছে, দেখতে পাচ্ছিস। আর যখন বেরোবে তখন কিন্তু লাইট এনার্জি রূপে বেরোবে, একটা আলোক শক্তি রূপে বেরোবে। তাতে কী হবে, তাহলে ইলেকট্রনটা যখন শক্তি হারাচ্ছে, যেহেতু ঠান্ডা হচ্ছে, ওই যে এনার্জিটা লাইট এনার্জি রূপে বেরোচ্ছে, এবং লাইট এনার্জিটা, লাইটটা করছে কি, বিভিন্ন এই ফটোগ্রাফিক প্লেটের মধ্যে কালার তৈরি করছে, এইটাকে বলে বর্ণালী। তো এখন কি হচ্ছে, এই স্পেকট্রোস্কোপ যন্ত্রটাতে কি হয়, এরকম এটার এখন আরও অনেক ডেভেলপ করে গেছে। আমি যখন আগে একটা অল ইন্ডিয়া লেভেলের একটা কেমিক্যাল ল্যাবে চাকরি করতাম দিল্লিতে, তখনই যে স্পেকট্রোস্কোপ যন্ত্রগুলো, স্পেকট্রোফোটোমিটার দেখেছি, সেটা ইউভি স্পেকট্রোস্কোপ হয়ে গেছে, কম্পিউটারাইজড হয়ে গেছে, একদম সরাসরি একদম কম্পিউটারের স্ক্রিনে কালার ব্যান্ডগুলোকে দেখতে পাওয়া যায়, বর্ণালীটাকে দেখতে পাওয়া যায়, একদম স্কোয়ার একটা শেপের, একটা সেই গ্যাস ওভেন যেমন বাড়িতে থাকে সেই রকম শেপের একটা যন্ত্র, সেখানের মধ্যে একটা জায়গা আছে, ডিভাইস আছে, সেই জায়গাটাতে আলোটাকে পড়লে তার স্পেকট্রাম পাওয়া যায়। এখন কথা হচ্ছে, ধর এইরকম একটা স্পেকট্রোস্কোপ যন্ত্রটাকে তুই রাত্রেবেলাতে, একদম গভীর রাত্রে, যেখানে বাইরের থেকে আর কোনো লাইট সোর্স নেই, মূলত যে অবজারভেটরি সেন্টারগুলো সারা পৃথিবী জুড়ে আছে, ছড়িয়ে আছে, মানে আকাশকে পর্যবেক্ষণ করার যে কেন্দ্রগুলো আছে, সেগুলো মূলত পাহাড়ের উপরে এবং জঙ্গল, একদম গভীর জঙ্গলের মধ্যে হয়। ভারতবর্ষের পৃথিবীর উচ্চতম যে অবজারভেটরি সেন্টারটা আছে ভারতবর্ষের লাদাখে আছে, লাদাখে অবজারভেটরি সেন্টার আছে এইগুলো, এবং জিম করবেট অভয়ারণ্যে, উত্তরাঞ্চলের বা সিকিমে, এইসব কয়েকটা বেশ কিছু জায়গায় ভারতের অবজারভেটরি সেন্টার আছে একদম, যেখানে কেন কলকাতাতে কেন হবে না, কেন দিল্লিতে হবে না, কারণ দিল্লিতে কী হবে, দিল্লিতে আরও অন্য অনেক আলো আছে, স্ট্রিট লাইট, ঘরের লোকের আলো, মোটরসাইকেলের আলো, এসব আলো, অন্য আলো চলে আসলে সেই আলোটার নষ্ট করে দেবে স্পেকট্রামটাকে, বর্ণালীটাকে। তাহলে এমন একটা জায়গা দরকার যেখানে একদম নিরিবিলি, জনমানবহীন, যেখানে আরও কোনো আলোর উৎস নেই। এবারে সেই রকম একটা জায়গাতে তুই কী করলে, একটা উঁচু জায়গার থেকে একটা পার্টিকুলার গ্রহ বা নক্ষত্র দিকে তাক করে স্পেকট্রোস্কোপ যন্ত্রটাকে তাক করবে, তাহলে ওখান থেকে আলোটা এলো, ওই আলোটা এসে এখানে স্পেকট্রাম তৈরি করবে। সেই স্পেকট্রামটা এবারে হয়েছে কি, আমাদের কেমিস্ট্রিতে প্রতিটা মৌল যৌগ, এখনও যা যা আবিষ্কার হয়েছে মৌল এবং যৌগ, কম্পাউন্ড এবং এলিমেন্টগুলো, তাদের প্রত্যেকের স্পেকট্রাম আমরা তৈরি করে রেখে দিয়েছি, একটা স্পেকট্রামের আলাদা বই আছে। এখন ওই যে নক্ষত্র বা প্ল্যানেটটা বা স্টারটার যে স্পেকট্রামটা আমরা সে অন্ধকারে পেলাম স্পেকট্রোস্কোপ যন্ত্রটার মধ্যে, সেই স্পেকট্রামটাকে মিলালাম এই বইটার সঙ্গে, যেটা ল্যাবরেটরির মধ্যে রাখা আছে, যে কোন গ্যাসের সাথে, কোন এলিমেন্টের সাথে বা কোন কম্পাউন্ডের সঙ্গে মিলছে। দেখা গেল যে জলের সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে ওইটা ওইখানে জল আছে, তার মানে নিশ্চয়ই এখানে জলের উৎস আছে ওই গ্রহটা থেকে, এটা আমরা বুঝতে পারি। এইভাবে আমরা কিন্তু বুঝতে পারি। দেখ এখন হচ্ছে কি, এইরকম স্পেকট্রো, এবার তোরা ফিজিক্সে দেখবি এরকম এইভাবে এই মেকানিজম, ফ্রনহফার লাইন্স, এইসব লাইন্সগুলোকে পাবি তোরা। তো যাই হোক, আমরা এই স্পেকট্রামগুলোকে পরে আমি আবার এই লাইন্সগুলো সম্পর্কে এই জায়গাতে আমি আবার বলবো, পরে আমাদের স্কোপ আছে বলার, পরে আমি আবার বলবো। তা এখন দেখ, এই যে স্পেকট্রাম এভাবে, তাহলে স্পেকট্রাম কীভাবে হয় তোরা বুঝতে পারলি। এই যে স্পেকট্রাম,
এই স্পেকট্রামটা আবার বিভিন্ন রকমভাবে হয়। বর্ণালীটা পাওয়া যেতে পারে বিভিন্ন, পরমাণুর বর্ণালী হতে পারে, অ্যাটমের, মলিকুলের হতে পারে, অণুর বর্ণালী হতে পারে। আবার বর্ণালী হয় কি, এই যে আমি এতক্ষণ যেটা বলছিলাম যে আলোটা বেরিয়ে যাচ্ছে বলে বর্ণালী পেলি, আবার কি হয়, এনার্জি যদি প্রবেশ করে ঢুকে তাহলেও কিন্তু বর্ণালী পেতে পারিস। বেরিয়ে যাওয়ার জন্য যে বর্ণালীটা পাওয়া যায় এটাকে বলা হয় বিকিরণ বর্ণালী, অর্থাৎ এমিশন বা রেডিয়েশন স্পেকট্রাম। আর যখন শোষণ বর্ণালী, অর্থাৎ যদি কোনো এনার্জিকে শোষণ করার জন্য যে স্পেকট্রামটা পাবি তাকে বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী, অ্যাবজর্পশন স্পেকট্রাম। তো আমরা আজকে আলোচনা করব এই স্পেকট্রামগুলোর মধ্যে অ্যাটমিক স্পেকট্রাম, পারমাণবিক বর্ণালী এবং রেডিয়েশন স্পেকট্রাম বা বিকিরণ বর্ণালী। তাহলে আমি এখানে বলবো অ্যাটমিক অ্যান্ড রেডিয়েশন স্পেকট্রাম, বাংলায়ও লিখে দিই পারমাণবিক ও বিকিরণ বর্ণালীকে নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের যেটা রাদারফোর্ডের ত্রুটি নাম্বার 2 এর আলোচনা করতে গিয়ে এত সব কথা বলছি। দেখ, এই স্পেকট্রামটা সাধারণভাবে দু রকমের হয়। একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস অর্থাৎ এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, আর ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী। ব্যাপারটাকে একটু বলি দেয়। ধর এই যে অ্যাটমটার কথা বললাম, যেটাতে ওই স্পেকট্রোস্কোপ যন্ত্রটার মধ্যে ঢুকালি, একটা হাইড্রোজেন গ্যাসকে ধরা যাক ঢুকালাম, হাইড্রোজেন সম্পর্কে বলেছিলাম ত্রুটি নাম্বার 2টাকে, হাইড্রোজেনটাকে ঢোকালাম। তো হাইড্রোজেনের ইলেকট্রনটা ধর এনার্জি অ্যাবজর্ব করলো, তাপ শক্তি, হিট এনার্জি অ্যাবজর্ব করে 100 ক্যালোরি এনার্জিতে চলে গেল। এবার সুইচ অফ করলি, ও এনার্জি রেডিয়েট করছে। এবার যখন রেডিয়েট করছে, ও করছে কি, প্রতিটা ওয়েভ লেংথে, তরঙ্গ দৈর্ঘ্যের বা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের আলো বিকিরণ করছে। অর্থাৎ 100 ক্যালোরিটা কমে 1 ক্যালোরি করে কমাচ্ছে। 100, 99, 98, 97, 96, 95 সমস্ত ওয়েভ লেংথের আলোগুলোতেই পাচ্ছিস, কারণ প্রতি ক্ষেত্রেও 1 ক্যালোরি করেই কমি বিকিরণগুলো তৈরি করছে। এবং আমরা সেই জন্য যে স্পেকট্রামটা পাবো, দেখ স্পেকট্রাম যেটা পাবো, প্রতিটা গায়ে গায়ে লেখাগুলো পাবো 100, 99, 98, 97 যার ভ্যালু, 95, 94, 93, 92, সব। আবার ধর যদি এভাবে বিকিরণটা করতো, ধর 100 ক্যালোরি ছিল, 5 ক্যালোরি বিকিরণ করলো, 95, আবার 5 ক্যালোরি, 90, আবার 4 ক্যালোরি, হয়তো 86 হলো, আবার 6 ক্যালোরি করলো, 80 ইত্যাদি ইত্যাদি। তাহলে হচ্ছে কি, দেখ এইরকম আমরা পেতাম, এই যে এরকম পেতাম 100 ক্যালোরির জন্য পেতাম 95 ক্যালোরি, 90 ক্যালোরি, 86 ক্যালোরি, 80 ক্যালোরি, অর্থাৎ বিভিন্ন এরকমভাবে পেতাম। দেখ কতগুলো লাইন পেতাম। তাই এই বর্ণালীগুলোকে বলা হয় লাইন স্পেকট্রাম, বাংলায় বলা হয় রেখা বর্ণালী, লিখে রাখবি রেখা বর্ণালী। আর এটাকে বলা হয় ব্যান্ড স্পেকট্রাম। এই ব্যাপারটাকে বলি, দেখ এটা যদি অফলাইনে ক্লাস করতাম খুব মজা হতো। তোদেরকে আমি প্রতি বছর এই প্রশ্নটাকে করি আমার স্টুডেন্টদেরকে, যে তোরা ব্যান্ড স্পেকট্রাম বা বাংলাতে পটি বর্ণালী, আলোক পটি কাকে বলে। তো স্টুডেন্টদের কাছ থেকে খুব মজার উত্তর পাই। তোরাও এখনই দেখ এই ভিডিওটা শোনার সময় তোরা নিজেরা মনে মনে ভাব, তোরা পটি বলতে কী বুঝেছিস ফিজিক্যাল সায়েন্সে। মজা হচ্ছে, পটিটা কোনো ফিজিক্যাল সায়েন্সের বিষয়ই নয়, ব্যান্ড মানে ফিজিক্যাল সায়েন্সের কোনো বিষয় নয়, এটা খুব সাধারণ একটা ব্যাপার। ব্যান্ড, তোরা খুব ব্যান্ড নামটা খুব পপুলার, হেয়ার ব্যান্ড, ঘড়ির ব্যান্ড, তাই না, এগুলো সব ব্যান্ড। তাহলে ব্যান্ড কি, বাংলায় পটি। ব্যান্ড হচ্ছে কি, মোটা রেখা। তুই একটা পেনে বা পেন্সিলে করে যখন একটা দাগ কাটবি, সেটাকে বলে লাইন বা রেখা বলা হয়। তুই যদি একটা মোটা ব্রাশে করে লাইন টানিস, মোটা হবে, সেটা হচ্ছে ব্যান্ড বা পটি। অর্থাৎ মোটা লাইন, সেটাই হচ্ছে ব্যান্ড। ব্যান্ড আর অন্য কিছু নয়, ফিজিক্সের বিরাট কিছু জিনিস নয়। ব্যান্ড স্পেকট্রামটা ফিজিক্সের জিনিস বা কেমিস্ট্রির জিনিস বলতে পারিস, কিন্তু ব্যান্ড খুব সাধারণ ব্যাপার। ব্যান্ড মানে হচ্ছে মোটা রেখা। তো মোটা রেখাটা এটাকে বলছে ব্যান্ড স্পেকট্রাম বা পটি বর্ণালী। আমি বাংলাটাও বলে দিই, এটাকে বলা হচ্ছে পটি বর্ণালী, পটিটাকে লিখে নিবি। আর লাইন স্পেকট্রাম এটাকে বলছে রেখা বর্ণালী, রেখাও লিখে নিবি। তাহলে ব্যান্ড স্পেকট্রাম আর লাইন স্পেকট্রাম দু রকমের স্পেকট্রাম পাওয়া গেল।
এরপরে আমি ত্রুটি নাম্বার 2-এ চলে আসছি, ঠিক আছে। দেখ, ত্রুটি নাম্বার 2-এ বলেছিল কি, যে হাইড্রোজেনের যে বর্ণালীটা সেটা উচিত ছিল রাদারফোর্ডের নিয়ম অনুসারে কন্টিনিউয়াস স্পেকট্রাম অর্থাৎ ব্যান্ড স্পেকট্রাম। কেন দেয়? কারণ ওই যে ইলেকট্রনটা তো নিরবিচ্ছিন্ন শক্তি বিকিরণ করছিল নিউক্লিয়াসের টানে, ত্রুটি নাম্বার 1 ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়ম অনুসারে, যেটা বলেছিলাম আগের দিন। তাহলে ওইটা এরকম করে ঘুরতে 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 কন্টিনিউয়াসলি রেডিয়াসটাকে চেঞ্জ হচ্ছে। তাহলে প্রতিটা দেখ একদম নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি স্পাইরালি প্যাঁচ এরকম করে সর্পিল আকারে আস্তে 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 নিউক্লিয়াসে হিট করছে। অর্থাৎ তুই সমস্ত তরঙ্গদৈর্ঘ্য ওয়েভলেংথের লাইটগুলোকে পাওয়া উচিত ছিল, তাহলে ব্যান্ড স্পেকট্রাম পাওয়া উচিত ছিল। কিন্তু দেখা গেল যে না, 199, 98, 97 এরকম করে না করে 195, 90, 86, 80, 72, 68 এরকম করে গ্যাপ 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 করে কিন্তু রেখাগুলোকে আমরা পাচ্ছি। তাহলে লাইন স্পেকট্রাম পাওয়া যাচ্ছে। উচিত ছিল রাদারফোর্ড যদি সঠিক হতো তাহলে হাইড্রোজেনের কন্টিনিউয়াস স্পেকট্রাম পেতাম, কিন্তু আমরা সেটা না পেয়ে পাচ্ছি রেখা বর্ণালী বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। তাহলে এটা রাদারফোর্ডের একটা ত্রুটি, এটা 2 নম্বর ত্রুটি। আরও ত্রুটিগুলো তোরা পড়বি, দেখবি রাদারফোর্ড কোনো অরবিট বা কক্ষপথের সেন্স সেভাবে খুব স্পষ্টভাবে দিতে পারেনি। কক্ষপথের এনার্জি বা শক্তি বা রেডিয়াস সম্পর্কে কোনো কনসেপ্ট, কোনো ইকুয়েশন সমীকরণ দিতে পারেনি, ব্যাসার্ধ বার করতে পারেনি ইত্যাদি। এগুলো রাদারফোর্ডের ত্রুটি। রাদারের ত্রুটিগুলো একটু ভালো করে বইয়ের থেকে পড়ে নেবে জায়গাটাতে। এরপরে রাদারফোর্ডের এই যে ত্রুটিটা, রাদারফোর্ডের ত্রুটিটাকে রাদারফোর্ডের ত্রুটিটাকে কিন্তু বাদ দিয়ে নতুন একটা, তাহলে রাদারফোর্ড যেহেতু পরমাণুর মডেলটাকে ব্যাখ্যা করতে পারলো না, তাহলে খুব নতুন একটা তত্ত্ব বা থিওরির দরকার পড়লো। সেই থিওরিটা দিল নিলস বোর বলে একজন জার্মান সায়েন্টিস্ট। তো সেই সময়তে পরের দিন দেখবি আলোচনার সময় একটা খুব ইন্টারেস্টিং কথা বলবো এই সম্পর্কে। তোদেরকে এখন একটু গল্পের মাধ্যমে কেমিস্ট্রিটাকে শিখতে হবে। আর পুরো বোর্ডওয়ার্কটাকে, ভিডিওটাকে স্টপ করে করে তোরা লিখে নিস। এটা আমি বারবার কিন্তু বলে যাচ্ছি। আমি নিলস বোরের তত্ত্বটাকে জাস্ট একটু বলে আজকে ক্লাসটাকে শেষ করবো। আগে নিলস বোরের তত্ত্বটাকে দেয়। তার নিলস বোরের হচ্ছে কি, বোরস অ্যাটমিক থিওরি। বোরস অ্যাটমিক থিওরি, বোরের পরমাণুর তত্ত্ব। অর্থাৎ বোর এবারে একটা থিওরি দিল যে পরমাণু কীভাবে এক্সিস্ট করে বা অস্তিত্ব ধরে রাখে। রাদারফোর্ড ফেল করলো বলে বাধ্য হয়ে বোরকে আসতে হলো। সেই সময়তে একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে গটেনগান বলে একটা জায়গা ছিল, তার যে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির নাম ছিল গটেনগান ইউনিভার্সিটি। সেখানে একদম সব বিখ্যাত সায়েন্টিস্ট যাদের নাম দিন রাত উচ্চারণ করতে হয়, ধর ফাইনম্যান, নিলস বোর, ম্যাক্স প্লাঙ্ক, রাদারফোর্ড, প্রত্যেকে সেখানকার টিচার বা স্টুডেন্ট ছিল। তো এই রকম সেই নিলস বোর, জার্মান সায়েন্টিস্ট নিলস বোর, তাকেও ভবিষ্যতে তারপরে কিছুদিন পর হিটলারের রাজত্বকালে জার্মানি থেকে বিতাড়িত হতে হয়, আমেরিকায় চলে যায়। পরের দিন একটা এ সম্পর্কে একটা ইনসিডেন্ট, একটা ঘটনার কথা তোদের বলবো, ভালো মজার ঘটনা। আজকে এখানে আমি আসি। এই যে নিলস বোর এবারে তাহলে একটা কনসেপ্ট দিল। ও যে কনসেপ্টটা দিল, কতগুলো স্বীকার্য বা পস্টুলেটস, আগে কতগুলো জিনিস ঠিক করে দিল, এগুলোকে বলা হয় পস্টুলেটস বা স্বীকার্য। তাহলে তার পস্টুলেটস বা স্বীকার্য সমূহকে দেয়। ওর স্বীকার্য সমূহ হচ্ছে 3টে স্বীকার্য বা পস্টুলেটস দিয়েছিল নিলস বোর। নিলস বোর প্রথমেই বলল কি, যে স্বীকার্য নম্বর 1, পস্টুলেটস 1, বলল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যেখানে সেখানে ঘোরে না, কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে একটা ডেফিনিট রেডিয়াসের যে অরবিট, সেই অরবিটের মধ্যে কিন্তু ইলেকট্রনগুলো থাকে। অর্থাৎ এইরকমভাবে থাকে। এবং এদের প্রত্যেকটা অরবিটের একটা করে নাম দিল। প্রথমটার নাম কে, তারপরটা এল, তারপরটা এম, এন, ও ইত্যাদি। অর্থাৎ অরবিটের বাংলা হচ্ছে কক্ষপথ। এটাকে অনেক সময় কক্ষও বলা হয়, শুধু কক্ষ বলতে পারিস। আর এটা হচ্ছে এন মানে হচ্ছে নাম্বার অফ অরবিট, অর্থাৎ কক্ষপথের সংখ্যা স্মল এন দিয়ে প্রকাশ করা হয়। কে মানে 1 নম্বর কক্ষপথ, এল মানে 2, এম মানে 3, এন মানে 4 ইত্যাদি। এই যে এন মানে 4 দেখতে পাচ্ছিস,
ও মানে 5 এরকম করে এগিয়ে এগিয়ে যাবে। এগুলো হচ্ছে অরবিট। এই অরবিটগুলো এদের এই যে ইলেকট্রনগুলো এর মধ্যে ইলেকট্রন এবারে ঘুরছে, এই অরবিটগুলোর মধ্যে ইলেকট্রনগুলো ঘুরছে। এই ইলেকট্রনগুলোর যে কৌণিক ভর, এই যে কৌণিক ভর, আচ্ছা দেখ এই এনটা হচ্ছে 4, এটা দেখতে পাচ্ছিস? আচ্ছা তাহলে এখানটা দেখ, এটা দেখতে পাচ্ছে না বলছে, এখানে থেকে আমি সাইন পাচ্ছি যে পাচ্ছে না, এটাকে একটু উপরে উঠিয়ে রেখে দিই। দেখ অরবিট আর তার জন্য নাম্বার অফ অরবিট, এটা আগে লেখা ছিল, ওটাকে দেখবি। কে এর জন্য হচ্ছে 1, এল এর জন্য 2, কে এম এর জন্য 3, এন এর জন্য 4 ইত্যাদি। এদিকটা দেখা যাচ্ছে না, আমি পেলাম, বুঝতে পারলাম, সাইন পেলাম, তাই এটাকে মুছে আবার লিখে দিলাম। যাকে যেটাকে বলছিলাম, তাহলে পস্টুলেটস 1 বলছে এই ইলেকট্রনগুলোর যে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ফিজিক্সের জিনিস। সার্কুলার মোশনে যারা থাকে, বৃত্তীয় বেগে থাকে, তাদের শুধু ভরবেগ হয় না, কৌণিক ভরবেগ হয়। কারণ কৌণিক বেগ একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, কৌণিক বেগ। তাহলে ওই কৌণিক ভরবেগটা কি? আমরা ভরবেগ কি জানি, ভর ইন্টু বেগ। তাহলে কৌণিক ভরবেগটা কি? কৌণিক ভরবেগ হচ্ছে কি ভর ইন্টু কৌণিক বেগ। অ্যাঙ্গুলার মোমেন্টাম, শুধু মোমেন্টাম মানে ইংরেজিতে মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা, আমরা 1 নম্বর পোস্টুলেটসের মধ্যেই আছি, এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে কি এমভিআর ইজ ইকুয়াল টু, বোর বললো একটা পার্টিকুলার, এনটা হচ্ছে নাম্বার অফ অরবিট বলেছি আগে, একটা পার্টিকুলার কনস্ট্যান্ট টার্ম h/2π এর পূর্ণ গুণিতক, অর্থাৎ এমভিআর ইজ ইকুয়াল টু হচ্ছে n সমান 1 2 3 4 হয়। তাহলে এমভিআর হচ্ছে 1 × h/2π বা 2 × h/2π বা 3 × h/2π, অর্থাৎ h/2π এর একটা কমপ্লিট মাল্টিপল, যেখানে n সমান হচ্ছে 1 2 3 4 etc। আর এই h/2π বলা হচ্ছে কাট। কাটটা এটা জয়েন্ট এন্টার্সের জন্য মাথায় রাখবি। এর মানটাকে আমি পরে বলছি। এইচটাকে বলা হয়, এইচটা সম্পর্কে একটু বলে দিই। এইচটাকে বলা হয় প্লাঙ্কসের কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্ট। এই প্লাঙ্কের কথাই বলবো পরের দিন। প্লাঙ্কের ধ্রুবক, তাহলে ম্যাক্স প্লাঙ্কের এই যে প্লাঙ্কের ধ্রুবক, এটাকে আমি এই এইচটা সম্পর্কে আমি আসছি। তার আগে এই কথাগুলোকে একটু বলে দিই, পস্টুলেটসগুলোকে বলে দিই। তাহলে এমভিআর হচ্ছে h/2π বলে একটা সংখ্যা, এর একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক, তার পূর্ণ গুণিতক, যেহেতু n সমান 1 2 3 4। এটা 1 নম্বর পস্টুলেটসে বললো। এবার যেটা হচ্ছে এইচটা কি, ম্যাক্স প্লাঙ্ক। দেখ এই যে ম্যাক্স প্লাঙ্ক, এও জার্মান সায়েন্টিস্ট ছিল, এবং সবথেকে বড় কথা হিটলারের অত্যাচারে তাকেও দেশ ছাড়া হতে হয়েছিল, আমেরিকাতে আশ্রয় নিয়েছিল ম্যাক্স প্লাঙ্কের একটা যে আমাদের সারা পৃথিবীর বিজ্ঞানটাকে, যে কয়েকজন বিজ্ঞানীর বিরাট বড় আবিষ্কারগুলো আমাদের পৃথিবীকে কয়েক হাজার গুণ এগিয়ে দিয়েছে, কয়েক হাজার বছর করে এগিয়ে দিয়েছে। তার মধ্যে যেমন যদি একটা নিউটনের মহাকর্ষ সূত্রটা যদি বলিস, আর্কিমিডিসের যদি ফিজিক্সের যে তত্ত্বগুলো সেটাকে যদি বলিস, যদি ডারউইনের যদি বিবর্তনবাদ বলিস, ইভলিউশন থিওরি যেটা, তাহলে অবশ্যই ম্যাক্স প্লাঙ্ক। আবার আরেকটা আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি বা আপেক্ষিকতা তত্ত্বের নাম শুনেছি, সেটা যদি একটা এরকম ফেমাস একটা সায়েন্টিফিক কনসেপ্ট হয়, যেটা আমাদের পৃথিবীকে অনেকটা এগিয়ে দিয়েছে, বিজ্ঞানকে এগিয়ে দিয়েছে, তাহলে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম তত্ত্ব একটা এরকমই এই লেভেলেরই একটা আবিষ্কার, যেটা আমাদের বিজ্ঞানকে কয়েক যোজন এগিয়ে দিয়েছে। ম্যাক্স প্লাঙ্ক না এলে হয়তো আমাদের বিজ্ঞান আরও অনেক প্রাচীনকালে পড়ে থাকতো। তো এই ম্যাক্স প্লাঙ্কের যে কনসেপ্টটার নাম হচ্ছে কোয়ান্টাম থিওরি। এই কোয়ান্টাম শব্দটা হচ্ছে কি একটা জার্মান টার্ম। এই জার্মান টার্মে কোয়ান্টা থেকে এসছে। কোয়ান্টা মানে হচ্ছে একটা অদ্ভুত টার্ম, এ ব্যাগ ফুল অফ এনার্জি। যারা বাংলা মিডিয়াম তারা দেয়
মানে এক ব্যাগ ভর্তি শক্তি, এক ব্যাগ ভর্তি শক্তি, এক ব্যাগ শক্তি। ভাব, এক ব্যাগ আলু হতে পারে, এক ব্যাগ পটল হতে পারে, কিন্তু এক ব্যাগ শক্তি, এক ব্যাগ আলো, এক ব্যাগ তাপ হয় কি? কোয়ান্টা মানে কিন্তু তাই, মানে একটা এক ব্যাগ শক্তি, মানে একটা থলিতে একটা ব্যাগের মধ্যে তুই কিছুটা এনার্জিকে, কিছুটা লাইটকে বা তাপকে বা আর অন্য যে কোনো এনার্জিকে, মেকানিক্যাল এনার্জিকে তুই এরকম ধরে আর মুখটা বেঁধে দিয়েছিস, এইটাকে বলে কোয়ান্টা। তো এখানে ম্যাক্স প্লাঙ্কের সঙ্গে একটা নিউটনের বিরোধ ছিল, সেটা পরের দিন বলবো। তো এখানে একটা বলি যে ম্যাক্স প্লাঙ্ক বলতো কি, যে ইলেকট্রনগুলো হচ্ছে ইলেকট্রনগুলোর এনার্জিটা হচ্ছে নিরবিচ্ছিন্ন নয়, তার কোয়ান্টাইজড, মানে একদম ইলেকট্রনের শক্তিটা নিরবিচ্ছিন্নভাবে যায় না। এই যে এইরকম করে একটা রেডিয়েশন যাচ্ছে, এরকম করে যায় না। একটা আলোটা এরকম করে একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য যাচ্ছে, একটা ওয়েভ যাচ্ছে, তরঙ্গ যাচ্ছে, ম্যাক্স প্লাঙ্ক বলছে না, এরকম করে যায় না। এটা এই এনার্জিটা হচ্ছে এইভাবে যায়, কোয়ান্টাইজডভাবে, এরকমভাবে যায়, কোয়ান্টাম, এগুলোকে বলে কোয়ান্টাইজড এনার্জি। অর্থাৎ আলোর ড্রপ, ফোঁটা বা ব্যাগ হিসেবে যাচ্ছে। বিজ্ঞানীরা প্রশ্ন করলো এটা আবার হয় নাকি? আমরা পরিষ্কার ধারণা অনুসারে ওয়েভলেন্থ এভাবে যাচ্ছে, কন্টিনিউয়াসলি যাচ্ছে। তো ম্যাক্স প্লাঙ্ক একটা ভালো উদাহরণ দিল, বললো দেখো একটা তোমাদের উদাহরণ দিচ্ছে, তোমরা খুব পরিষ্কার হবে। প্রত্যেকের বাড়িতেই কল আছে, না থাকলে স্কুলে আছে তোদের। এই যে কলগুলো আছে, দেখবি বেসিনে যে কলগুলো থাকে, এই কলগুলোর যদি এই যে মাথায় কিটা চাবিটা থাকে, সেই চাবিটাকে যদি তুই লুজ করে দিস, তাহলে এরকম করে ফ্লো, ধারার মতন জলটা পড়ে, ঠিক আছে? এবারে তুই করলি কি, এই কিটাকে একটু টাইট করে দিবি, দেখবি ড্রপ বাই ড্রপ পড়ছে। তাহলে এই ড্রপগুলো কুইক পড়ছে বলে আমরা একটা ফ্লো বা ধারা পাচ্ছি। এক্স্যাক্টলি ব্যাপারটা এরকম, কোয়ান্টাগুলো এত দ্রুত চলে যাচ্ছে, আমরা মনে করি এক কন্টিনিউয়াসলি যাচ্ছে লাইটটা বা যে কোনো এনার্জিটা। বোঝা গেল? এই কোয়ান্টাগুলো লাইটের বেলায় যে কোনো এনার্জির ক্ষেত্রে কোয়ান্টা, এই ব্যাগ অফ এনার্জিটা কিন্তু এটাকে বলা হয় আলোর ক্ষেত্রে, এটাই হচ্ছে ফোটন কণা। ফোটন কণার নাম শুনেছিস তো? সেই শার্লক সংশ্লেষ ফটোসিনথেসিসে ফোটন বলে এটাকে। আলোর বেলায় কোয়ান্টাকে বলা হয় ফোটন। তো এই ম্যাক্স প্লাঙ্ক তার যে যুগান্তকারী আবিষ্কারটা, সেটা একটা মূল যে তত্ত্বটা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম মেকানিক্স, একটা হিউজ ব্যাপার, একটা গোটা বই। তোদেরকে 4-5টা লাইন আমাকে বলতে হচ্ছে, এটা একটা প্রায় অসম্ভব ব্যাপার। তো আমাদের সিলেবাসে যতটুকু হয় ততটুকুই আমাদেরকে বলতে হয়, আমাদেরকে জানাতে হয়, সেজন্যই আমার বলা। তো এই যে ম্যাক্স প্লাঙ্কের যে আবিষ্কারটা, সেটা হচ্ছে কি, ই ভ্যারিজেস নিউ, ই এনার্জি, আর নিউটা হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকুয়েন্সি। কম্পাঙ্ক ইংরেজিতে এটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি, আলোর লাইটের ফ্রিকুয়েন্সি বা যে কোনো এনার্জির ফ্রিকুয়েন্সি। এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের ইকুয়েশন। ই ভ্যারিজেস সমানুপাতিক কম্পাঙ্ক বা নিউ। ই হচ্ছে এনার্জি, শক্তি। তাহলে এটা কি হবে? ই সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, সেটাকে এইচ মানে হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, এটাকে লিখে রাখবি প্লাঙ্কস কনস্ট্যান্ট। এই এইচের একটা মান, এটাকে তোদেরকে কিন্তু মনে রাখতে হবে, এইচের মানটাকে 6.8 ইজিক্যাল টু, এটা কনস্ট্যান্ট টার্ম, 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড। 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড। এটা কিন্তু মনে রাখবি, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। প্লাঙ্কস, এটা সিজিএস ইউনিট। যদি তোরা এটা যদি এসআই ইউনিটে করতে গেলে 10⁻34 জুল হয়ে যাবে, আর কিছু না। আগের সঙ্গে জুলের যা রিলেশন সেটাই হবে। তো এটা ম্যাক্স প্লাঙ্ক দিয়েছিল। এবার যদি হচ্ছে কি, যদি এনার্জিটা যদি মাল্টিপলে বেরোয়, অনেকগুলো একসঙ্গে রেজ যদি বেরোয়, সেক্ষেত্রে শুধু এন দিয়ে গুণ করে দিতে হবে। ই সমান NH নিউ। এনটা হচ্ছে অর্ডারটা, মানে যদি কক্ষপথ 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর, তার উপর ডিপেন্ড করছে। এটা প্রথম কক্ষপথের ক্ষেত্রে বললাম, এনটা শুধু জুড়ে যাবে। অর্থাৎ ইটা কখনোই, এটা 2H নিউ হতে পারে, 3H নিউ হতে পারে, 4H নিউ হতে পারে, কিন্তু কখনোই 0.25H নিউ হবে না। খুব পরিষ্কার কথা। H নিউর মাল্টিপিলার হতে পারে। যাকে এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কনসেপ্ট। সেখান থেকে এলো সেই এইচটাকে কাজে লাগালো নিলস বোর, যেটাতে আমরা ছিলাম পোস্টুলেশন নাম্বার 1-এ। MVR একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বললাম,
যে এই যে সার্কুলার মোশন ইলেকট্রনটা ঘুরছে, বৃত্তীয় গতিতে ঘুরছে, তার বেগ শুধু বেগ হয় না, তার কৌণিক বেগ হয়, তার সঙ্গে ভরটাকে গুণ করলাম, তাহলে এম ভি আর, এমটা মাস আর ভিআরটা হচ্ছে, এমটা হচ্ছে মাস, এম ভি আর, এমটা মাস আর ভিআরটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগ। এইটা সমান বললো এন ইন্টু এইচ বাই টু পাই। এইচ বাই টু পাইকে বলেছিলাম এইচ কাট, এইচের মাথাটা কাটা। এটার ভ্যালুটা তোরা খাতাতে নিজেরা বার করি। পায়ের মান তোরা জানিস 22/7 পায়ের মান। এবার নিজেরা ক্যালকুলেটার করে বার করবি এইচ বাই টু পাইয়ের ভ্যালুটা। তাহলে এন এইচ বাই টু পাই, এটা প্রশ্ন নাম্বার 1। এবার 2 নম্বর পোস্টুলেট হচ্ছে যতক্ষণ এই একটা ইলেকট্রন, এই যে কে এল এম এন কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোতে যতক্ষণ ঘুরছে ততক্ষণ কোনো শক্তির শোষণ বা বিকিরণ হবে না, কোনো এনার্জি রেডিয়েটও করবে না, অ্যাবজর্বও করবে না। যতক্ষণ একটা পার্টিকুলার অরবিটে, ধর কে অরবিটে ঘুরছে, কে এল অরবিটে ঘুরছে, তখন কোনো ইলেকট্রনটা কোনো এনার্জি রেডিয়েটও করবে না, অ্যাবজর্বও করবে না, কোনো রেডিয়েশন বা অ্যাবজর্বশন হবে না। জাস্ট এই কক্ষপথগুলোকে এই জন্য বলা হয় স্থাণু বা স্থির কক্ষপথ। ইংরেজিতে বলা হয় স্টেশনারি অরবিট, স্টেশনারি অরবিট বলে, স্থির বা স্থাণু কক্ষপথ। এখানে একটা প্রশ্ন আছে 11-এ, তাহলে স্থির বা স্থাণু কক্ষপথ বা স্টেশনারি অরবিটে কি ইলেকট্রনগুলো স্টেশনারি স্থির থাকে? উত্তর হচ্ছে যে না, ইলেকট্রনগুলো অবশ্যই মুভমেন্টের মধ্যে আছে, গতির মধ্যে থাকবে, কিন্তু নামটা স্থির বা স্টেশনারি কেন হয়েছে না, তখন এনার্জিটা কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে, এই জন্য স্থির কক্ষপথ। এটা 2 নম্বর কক্ষপথ, এর 2 নম্বর পস্টুলেট। আর 3 নম্বর পস্টুলেটে বলছে কি, 3 নম্বর পস্টুলেট এই ছবিটার থেকে আমাদের হয়ে যাবে, দেখ সেটা হচ্ছে কি, যদি কোনো ইলেকট্রন যদি বাইরে থেকে এনার্জি শোষণ করে, অ্যাবজর্ব করে, তখন লাফিয়ে হায়ার অরবিটে চলে যাবে। এই যে লাফিয়ে হায়ার অরবিটে চলে গেল। আবার ধর যদি এখানে ইলেকট্রনটা আছে, সেদিন কিছুটা এনার্জি যদি রেডিয়েট করে, বিকিরণ করে, এনার্জি যদি কমে যায়, তখন লাফিয়ে লোয়ার অরবিটে, নিচের কক্ষপথে নেমে যাবে। লাফিয়ে হায়ার অরবিটে, লাফিয়ে লোয়ার অরবিটে। এই লাফিয়ে শব্দটা জাম্পস টু, মুছে বলছি, এই জাম্পস টুটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা তোরা যদি প্রশ্নগুলো লিখতে দেয় না এখন, আর যদি লিখতে দেয়, লাফিয়ে শব্দটা কিন্তু ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা বোর্ড নিচে ব্যবহার করেছিল, লাফিয়ে যায়, জাম্পস টু, জাম্পস টু আর শুধু যায়, গোজ টু, এর মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স আছে। এটা দেখে নেয়, ধর হচ্ছে লাফিয়ে যায় মানে কি, আর শুধু যায় মানে কি। যায় মানে রাস্তাটা পুরো তোর হাঁটার জন্য অ্যাভেলেবেল। এই যেমন রাস্তাতে যখন তুই হাঁটিস, তুই সাইকেলে আসতে পারিস, বাইকে আসতে পারিস, হেঁটে হেঁটে আসতে পারিস, ডিগবাজি দিয়ে আসতে পারিস, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখবি যখন একটা সিঁড়ি কাট, একটা ল্যাডারের মধ্যে যখন হাঁটতে হয়, একটা ল্যাডারে যখন হাঁটতে হয়, তুই কিন্তু সব জায়গাটাতে পা দিতে পারিস না। রাস্তাতে যেমন সব জায়গায় পা দিতে পারিস, এখানে পারিস না। এখানে হয়তো এখানে কিংবা এখানে স্টেয়ারকেসটাতে, এই পাদানিটাতে কিংবা এই পাদানিতে পা দিতে পারিস। এই দুটো পাদানির মধ্যে পা দিতে গেলে তুই পড়ে যাবি। এইটাকে বলে জাম্পস টু, যেখানে যখন রাস্তাটা পুরোটা হাঁটার জন্য অ্যাভেলেবেল নয়। দেখবি অনেকের বাড়িতে দেখবি বড় উঠোন থাকে, মাটির উঠোন থাকে, বর্ষাকালে জল জমে যায়, তখন কী করা হয়, ইট পেতে দেয়। ইটে কী করে, ওই ইটগুলো হচ্ছে ডিসক্রিট এনার্জি লেভেল, ওগুলো হচ্ছে ডেফিনিট এনার্জি লেভেল, নির্দিষ্ট শক্তি স্তর, এই কক্ষপথগুলোর মতো, বোরের কক্ষপথগুলোর মতো। অর্থাৎ তুই পাটা এই ইটটাতে বা ওই ইটটা দিতে পারিস, দুটো ইটের মধ্যে পা দিলে তুই জলে পড়ে যাবি। এটাকে বলে জাম্পস টু। এই ইলেকট্রনগুলো হয় এই অরবিট কিংবা এই অরবিটে থাকতে পারে, যেখানে সেখানে থাকতে পারে না। এইটাই কিন্তু মাথায় রাখবি, এই তিনটেই পস্টুলেট। এটাই কিন্তু রাদারফোর্ডের সঙ্গে বোরের মেন পার্থক্য। এবং রাদারফোর্ডের বোরের পার্থক্যটা দেখ, আমি এখানে একটু বলে দিই। এটা রাদারফোর্ড আর বোর, রাদারফোর্ডের সাথে বোরের মেন পার্থক্যটা, ডিফারেন্সটাকে দেয়। তোরা হয়তো কেউ কেউ ভাবতে পারিস যে স্যার রাদারফোর্ডও বললো বৃত্তাকার এমনি কক্ষপথে ঘুরছে, বোরও বললো, তো খুব কাছাকাছি। বোর একটু এক্সট্রা বললো, ম্যাথামেটিক্যাল ফর্ম দিলেই যা, কিন্তু রাদারফোর্ডটাকে আপনি বাদ দিচ্ছেন কেন, পুরো বাদ দিয়ে দিল বোর্ডটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এটা কেন? তার কারণটা দেখ, খুব সহজ উদাহরণ দিচ্ছি। দেখ একটা ফুটবল গ্রাউন্ড, ধর দুটো ফুটবল, দুজনকার দুটো ফুটবল গ্রাউন্ড, রাদারফোর্ড আর বোর। এটা রাদারফোর্ড খেলে, এটা বোর খেলে। তো রাদারফোর্ড যেটা ভেবেছিল যে একটা ফুটবল গ্রাউন্ডে তোরা কি ফুটবল খেলার আগে যারা সিরিয়াসলি ফুটবল খেলে, তাদেরকে একটু ওয়ার্ম আপ করে, একটু ছোটাছুটি করে, জগিং করে। তো জগিংটা যদি দেখেছিস তাহলে দেখবি কোনো প্লেয়ার একটু এরকম করে দৌড়াচ্ছে, তো কেউ এরকম করে দৌড়াচ্ছে, কেউ বা এরকম করে দৌড়াচ্ছে, কেউ বা এরকম করে দৌড়াচ্ছে।
অর্থাৎ পুরো মাঠটা ছোটার জন্য অ্যাভেলেবেল, একটা প্লেয়ার যেভাবে ছুটছে সেখানে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু বোরের মাঠে কি হচ্ছে দেখ, তোরা স্কুলে যেমন দেখবি 23 জানুয়ারি বা 26 জানুয়ারি স্পোর্টস হয়, অ্যানুয়াল স্পোর্টসগুলো হয়, তখন ট্র্যাক কাটা থাকে 100 মিটার দৌড়ের জন্য, 400 মিটার দৌড়ের জন্য ট্র্যাক কাটা থাকে। সেই ট্র্যাকে তোর যদি ট্র্যাক নাম্বার তোর যদি 1 হয়, তুই যদি এখানে দৌড়াতে যাস তুই ডিসকোয়ালিফাইড হয়ে যাবি, তাহলে তুই এই ট্র্যাকটাই দৌড়াতে বাধ্য, যার 2 নম্বর ট্র্যাকে যাকে দৌড়ানোর কথা সেইটাতে দৌড়াতে বাধ্য, 3 নম্বর এখানে, 4 নম্বর এখানে দৌড়াতে বাধ্য। উল্টো পাল্টা জায়গায় দৌড়ালে কিন্তু তুই বাদ পড়ে যাবি, ডিসকোয়ালিফাইড হয়ে যাবি। বোর বললো ব্যাপারটা এরকম। রাদারফোর্ড ভেবেছিল কি যে ইলেকট্রন নিউক্লিয়াসটা তো খুব ছোটো আর অ্যাটমের বেশিরভাগ স্থান ফাঁকা, তাহলে ইলেকট্রনটা যেখানে ঘুরবে সেখানে বোধহয় একটা কক্ষপথ তৈরি হয়ে যাবে। বোর বললো ব্যাপারটা এরকম নয়, ইলেকট্রনটা কোথায় থাকবে, কি নিউক্লিয়াসটা আগে তৈরি হলো, এবারে কক্ষপথ তৈরি হলো, যে ইলেকট্রনটা শক্তি যেমন সেই রকম কক্ষপথে স্থান পাবে। মানে যদি তোকে তুই ক্রিয়েটার, ঈশ্বর, ভগবান, তোকে আমি ঈশ্বর করে দিলাম, তোকে একটা তুই ঈশ্বর, তুই পরমাণু তৈরি করছিস, একটা বাস্কের মধ্যে প্রচুর প্রোটন, একটা বাস্কের মধ্যে প্রচুর ইলেকট্রন, একটা বাস্কের মধ্যে প্রচুর নিউট্রন নিয়ে বসে আছিস, আর সরু সরু তারের মতো সেই জিআই তারগুলোর মতন এরকম করে অরবিট রেখেছিস। যদি রাদারফোর্ডের নিয়মে তুই পরমাণু তৈরি করিস, প্রথমে নিউট্রন আর প্রোটনকে নিয়ে ভালো করে একটা নিউক্লিয়াস তৈরি করি, ইলেকট্রনটাকে ছেড়ে দিই, ইলেকট্রন ঘুরতে শুরু করি, এই হলো রাদারফোর্ডের অ্যাটম। বোর হলে এরকম ব্যাপারটা হবে না, নিউক্লিয়াসটা একই রকমভাবে তৈরি হলো, কিন্তু এরপরে ওই সরু তারগুলো দিয়ে অরবিট তৈরি হবে। এবার বিভিন্ন অরবিট তৈরি হলো, দেখা গেল এই অরবিটটার এনার্জি হচ্ছে 3 ক্যালোরি, 3 ইউনিট, 3 একক। এবারে তোকে দেখতে হবে কোন ইলেকট্রনটা 3 ইউনিটের ইলেকট্রন, যে 3 ইউনিট তাকে এখানে স্থান দিবি, যার 10 ইউনিট তাকে তার উপরে স্থান দিতে হবে, যার 15 ইউনিট তারপর তার উপরে স্থান দিতে হবে, ইত্যাদি। অর্থাৎ ইলেকট্রনগুলো তার নিজস্ব শক্তি অনুসারে কক্ষপথে স্থান পাচ্ছে। রাদারফোর্ডের সাথে বোরের এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আজকে তোদের আলোচনাটা এখানে শেষ করছি, পরের দিন ম্যাথামেটিক্যাল ডেরিভেশনে যাব বোরের। পরের দিনের জন্য ওয়েট কর, পরের দিন ভিডিও পাবি তোরা শুক্রবার। বাই, ঠিক আছে।